অদ্ভুত এক প্রেমে পড়ে যাই আমি গত বর্ষায়, যা এলোমেলো করে দেয় আমার বিশ্বাস অবিশ্বাসের দেয়াল। এক অন্যতম সত্যের মুখোমুখি হয়ে আমি জীবনের সেই অন্যতম সত্য ঘটনাটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। এটা কোনো নিছক মিথ্যে গল্প নয়, এই একটা গল্প আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। সেদিন আমি নানা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। প্রায় 5 বছর পর যাচ্ছি। বাবা মা প্রচুর ব্যস্ত থাকায় তারা আসতে পারেনি। ভার্সিটি বন্ধ, তাই আমি চিন্তা করলাম নানা বাড়ি থেকে ঘুরে আসি। সারপ্রাইজ দিব বলে ফোন করিনি। রাত 11টার সময় স্টেশনে গিয়ে নামলাম। অজপাড়াগাঁয়ের সেই স্টেশনে নেমে দেখি একটা কাক পক্ষীও নেই। দূরে একটা পাখি চিচি করে ডাকছে। তার ডাক শুনে যেন আমার শরীরটা হকচকিয়ে গেল, একদম শিরশির করে উঠলো। আমার আরো আগে নামার কথা ছিল, কিন্তু যান্ত্রিক প্রবলেম হওয়ার কারণে ট্রেন 2 ঘন্টা লেট করেছে, যার কারণে আস্তে আস্তে দেরি হয়ে গেল। সাধারণত স্টেশন থেকে নানাবাড়ি পর্যন্ত ভ্যানে করে যেতে হয়, কিন্তু রাত 11টা মানে গ্রামে অনেক রাত। এত রাতে হয়তো ভ্যানওয়ালারা এক ঘুম কমপ্লিট করে ফেলেছে। এই স্টেশনে আমার সাথে আরো একজন লোক নেমেছে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি। একা একা খুব ভয় লাগছিল, তাই মনে মনে ভাবলাম লোকটার সাথে পরিচয় হয়ে, আর উনি যদি আমার রাস্তায় যায় তাহলে দুইজন একসাথে চলে যাওয়া যাবে। তারপর লোকটার কাছে গিয়ে সালাম দিলাম, তবে মুখে সালামের জবাব নিল না, জাস্ট মাথা নাড়ালো। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোন দিক যাবেন? তারপর সে হাতের ইশারা দিয়ে পশ্চিম দিক দেখিয়ে দিল, তবে আমি তো যাব উত্তর দিক। তখন আমি আরো হতাশ হয়ে গেলাম। লোকটা আমার সাথে কোনো কথাই বললো না। আমি মনে মনে ভাবলাম লোকটা কি আমার সাথে কথা বলতে চাচ্ছে না নাকি বোবা। আমার মনে মনে ভাবলাম বোবা থাকলে তো কানেও শুনতো না, উনি তো আমার কথা শুনেছেন। যাই হোক, কিছু আর করার নেই, আজকে আমাকে একাই যেতে হবে। কিন্তু যখন ভাবছিলাম রাতের বেলা 5 কিলোমিটার রাস্তা আমাকে একা একা যেতে হবে, তখন আমার শরীর ঘেমে যাচ্ছিল। আমি এমনিতেই প্রচুর ভীতু, আবার গ্রামের রাস্তা অন্ধকারের মধ্যে একা একা হাঁটা আমার কাছে পুলসিরাতের থেকেও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। ভয়ে আমার গা ছমছম করে শরীরের ভিতর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। তখন আমি মনে মনে ভাবলাম যা হয়েছে হয়েছে, এবার নানা বাড়িতে কল দেই। এই ভেবে আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম ফোনে এক ফোঁটাও নেটওয়ার্ক নেই। অনেক চেষ্টা করেও আমি একবারও কল দিতে পারলাম না। এখন আর কি করার, আমার তো কিছুই করার নেই। তারপর আমি 3 বার আয়াতুল কুরসি পরে ফু দিয়ে ফোনের লাইটটা অন করে আস্তে আস্তে এগুতে লাগলাম। যতই এগুচ্ছিলাম ততই ভয় আমাকে একদম গ্রাস করে নিচ্ছিল। কিছুক্ষণ পরে আমি অনুভব করলাম আমার পিছন পিছন যেন কেউ একজন হেঁটে আসছে। ভয় আমাকে আরো আঁকড়ে ধরছিল। অতীতে যতবারই গল্প পড়েছিলাম ততবারই এই লাইনটা দেখেছিলাম, রাতের বেলা পিছন পিছন কেউ একজন হাঁটার মতো। আমি আগে ভাবতাম লেখকদের আর কোনো খেয়ে কাজ নেই, এই লাইনটা প্রত্যেকটা গল্পের মধ্যে দিতেই হবে। তবে আজ বুঝতে পারছি যখন আমার সাথে এমনটা ঘটছে, মনে হচ্ছে সত্যি আমার পিছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। একদম স্পষ্ট কারো হেঁটে চলার শব্দ আমি অনুভব করছিলাম। আগে শুনেছিলাম এরকম পরিস্থিতিতে পড়ে গেলে কোনোভাবেই পিছন দিকে তাকাতে হয় না, পিছনে ভূত পেতনি যাই থাকুক না কেন সামনের দিকে আগাতে হয়। পিছন দিকে তাকালে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি এটা ভেবে শুধু সামনের দিকে আগাচ্ছিলাম। মনে হচ্ছিল এখনই একটা দৌড় দেই, তবে দৌড় দেওয়ার মতো শক্তি আমার শরীরে ছিল না। কিন্তু আমি যতই জোরে হাঁটার চেষ্টা করছিলাম ততই আমার পিছনের শব্দটা আরো জোরে অনুভব করতে লাগলাম। আবার পরক্ষণে মনে মনে ভাবলাম ওই পাঞ্জাবিওয়ালা লোকটা না তো, ওই লোকটা তো ভেবে বসলো না আমি ভয় পাই, তাই আমাকে ভয় দেখানোর জন্য এমনটা করছে। তারপর আমি না পেরে একবার তাকিয়ে ফেললাম, কিন্তু তাকিয়ে দেখলাম আমার পিছনে কিছুই নেই, একদম শূন্য। আবার যখন সামনের দিকে ঘুরে হাঁটতে লাগলাম, ঠিক তখনই আবারও পায়ের শব্দ অনুভব করতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা গন্ধ অনুভব করলাম। গন্ধটা একদম আমার নাকের ভিতরে ঢুকে গেল। গন্ধটা এমন ছিল মিষ্টি জাতীয় দিয়ে পান খেলে যেমন গন্ধ হয়, ঠিক তেমনই গন্ধটা একদম কড়া ভাবে আমার নাকের ভিতরে প্রবেশ করছিল। আমি তখন আর কিছু বুঝে উঠতে না পেরে দিলাম এক দৌড়। দৌড়াচ্ছিলাম আর মনে মনে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর নিজেকে গালি দিচ্ছিলাম ফোন না করে আসার জন্য। ফোন করে আসলেই তো নানা বাড়ি থেকে কেউ একজন এসে আমার জন্য অপেক্ষা করতে স্টেশনে। আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, তবে তখনও সেই অদৃশ্য মানবের পায়ের শব্দ আমার কানে আসছিল। তারপরেও দৌড়াচ্ছিলাম এটা ভেবে যে এটা আমার জীবন মরণের ব্যাপার, কোনোভাবে আজকে ধরা দেওয়া যাবে না। তবে সেই কাদের ব্যাগটার জন্য বেশিক্ষণ দৌড়াতে পারলাম না, ক্লান্ত হয়ে সেখানেই পড়ে গেলাম। তখন আমি মনে মনে ভাবছিলাম এই যাত্রাই হয়তো আমার শেষ যাত্রা। মৃত্যুর ভয় আমাকে গ্রাস করে নিচ্ছিল। ওদিকে আমি একদম অচেতন হয়ে যাচ্ছিলাম, নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না। এক মুহূর্তের জন্য বাবা মায়ের ছবি ভেসে উঠলো মনের আয়নায়। ভার্সিটির সেই শায়লার কথা মনে পড়ছিল। মনে মনে ভাবছিলাম শায়লাকে আর কোনোদিন বিরক্ত করবো না, আর কখনোই তার পিছন পিছন ঘুরবো না। আজ থেকে তুমিও মুক্তি পেয়ে গেলে। ঠিক তখনই আমার ঘাড়ে একটা